পাহাড়ের বুকে গড়ে ওঠা এক ব্যস্ততম ঘাঁটি, যেখানে ছড়িয়ে পড়েছিল অসংখ্য অবৈধ কারবার। ধীরে ধীরে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার, যেখানে নিরীহ মানুষকে জোর করে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হতো। রক্তের দাগে ভিজে থাকত নিষ্পাপ শিশুদের বুক। অর্থের লোভে সেখানকার মানুষেরা অতিক্রম করেছিল অমানবিকতার শেষ সীমানা। সব মিলে তৈরি হয়েছিল অভিশপ্ত সাম্রাজ্য। কিন্তু সময়ের সাথে একদিন এই অভিশপ্ত সাম্রাজ্যের বুক চিরে উঠে আসে এক অগ্নিমূর্তি, যে হারিয়েছে আপনজন কিন্তু হার মানেনি ভাগ্যের কাছে। প্রতিশোধ, ন্যায় আর মুক্তির দায়িত্ব কাঁধে নিয়ে সে ঘোষণা করে এক যুদ্ধ। তার একার লড়াই শুধু শত্রুর বিরুদ্ধে না, বরং সেই ভয়ঙ্কর আসক্তির বিরুদ্ধেও, যা প্রজন্মের পর প্রজন্মকে অন্ধকারে ডুবিয়ে রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে? অন্ধকারের সাম্রাজ্য নাকি ভোরের আলো? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ঘাঁটির কথা। সঙ্গে রয়েছে নুসরাত জাহান। মুভির শুরুতেই আমরা উড়িষ্যার পাহাড়ি অঞ্চলের ইস্টার্ন ঘাঁটি নামক স্থান দেখতে পাই। এই ঘাঁটির আশেপাশের গ্রামে বসবাসকারী লোকদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে গাঁজা। স্থানীয় লোকেরা প্রভাবশালী গাঁজা ব্যবসায়ীদের জন্য গাঁজা চাষ করে। গাঁজা গাছ সাধারণত 4 ধরনের হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গাঁজা হচ্ছে শিলাবতী নামক গাঁজা। ইস্টার্ন ঘাটে সবথেকে বেশি চাষ হয় এই শিলাবতী নামক গাঁজা। স্থানীয় গরিব লোকদের কাজ হলো গাঁজা চাষ করে সেগুলো ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া। এই কাজ অধিক লাভজনক হওয়ায় এখানকার লোকেরা অন্য কোনো পেশায় যুক্ত হয় না। বছরের পর বছর ধরে গ্রামের লোকেরা গাঁজা চাষ আর পরিবহন করে আসছে। পাহাড়ি এলাকা হওয়ায় সমস্ত গাঁজা পরিবহন করতে হয় পিঠে করেই। একজন 100 থেকে 150 কেজি পর্যন্ত গাঁজা পিঠের উপর নিয়ে বহন করে থাকে। এভাবে পরিবহন করতে গিয়ে অনেক সময় শ্রমিকরা পাহাড়ের উপর থেকে পড়েও যায়। এভাবে প্রতি বছর অসংখ্য শ্রমিকের মৃত্যু হয়, তবুও তারা এই কাজ ছাড়ে না। এর মূল কারণ দারিদ্রতা আর সরকারি সুযোগ সুবিধার অভাব। এই ইস্টার্ন ঘাঁটি থেকে সাপ্লাই হয়ে গাঁজা সারা দেশে ছড়িয়ে পড়ে, এমনকি বিদেশেও রপ্তানি হয়। আর গাঁজার প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইয়াং জেনারেশন। স্কুল আর কলেজের ছেলেমেয়েরা গাঁজায় আসক্ত হয়ে হিতাহিত জ্ঞান ভুলে যাচ্ছে। ছেলেমেয়েরা গাঁজা সেবন করে এত বেশি উগ্র হয়ে যায় যে বাবা মাকে সম্মান করা তো দূরের কথা, তাদের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। তাই উড়িষ্যার স্টেট গভর্নমেন্ট গাঁজার ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে পড়ে। উড়িষ্যার পুলিশ সব জায়গায় তল্লাশি শুরু করে দেয়, যেন কেউ গাঁজা পরিবহন করতে না পারে। তল্লাশি করতে উড়িষ্যার পুলিশ গাঁজা পরিবহনকারী ট্রাক ধরে ফেলে। প্রায় 50 কোটি টাকা মূল্যের গাঁজা পরিবহন করা হচ্ছিল এই ট্রাকে। কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। গাঁজার ট্রাক ধাওয়া করতে গিয়ে পুলিশ অন্ধ্রপ্রদেশের এরিয়ায় ঢুকে পড়ে। তাই গাঁজাবাহী ট্রাককে জব্দ করবে, এটা নিয়ে উড়িষ্যার পুলিশ এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের মধ্যে ঝামেলা শুরু হয়। দুই পক্ষের ঝামেলা মেটাতে ঘটনাস্থলে উপস্থিত হয় সিবিআই অফিসার বিশ্বদীপ রাও। ঝামেলা মেটাতে গিয়ে অফিসার বিশ্বর নজর পড়ে ট্রাকের ডিজেল ট্যাঙ্কের উপর। সচরাচর ট্রাকের ডিজেল ট্যাঙ্কের ডিজাইন যেমন হয়, এই ট্রাকের ডিজেল ট্যাঙ্কের ডিজাইন তার থেকে ভিন্ন। তাই বিশ্বর একটু সন্দেহ হয়। বিশ্ব ডিজেল ট্যাঙ্ক চেক করে জানতে পারে ট্যাঙ্কের ভেতর লিকুইড গাঁজা পরিবহন করা হচ্ছে। এটা দেখে উপস্থিত পুলিশ অফিসারদের চোখ কপালে উঠে যায়। কেউ কল্পনাও করতে পারেনি ডিজেল ট্যাঙ্কে গাঁজা পাওয়া যাবে, সেটাও আবার লিকুইড ফর্মে। বিশ্ব পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য স্যাম্পল ল্যাবে পাঠায়। ল্যাব থেকে টেস্ট করার পর বিশ্ব জানতে পারে এগুলো শিলাবতী গাঁজার লিকুইড ফর্ম। গাঁজা লিকুইড ফর্মে ট্রান্সপোর্ট করা খুব বেশি সহজ, তাই লিকুইড অবস্থায় গাঁজা এক্সপোর্ট করতে সুবিধা হয় গাঁজা ব্যবসায়ীদের। বিশ্ব তার জুনিয়র অফিসারদেরকে বলে কাস্টম ডিপার্টমেন্টকে সাবধান করে দিতে, ভালোভাবে চেকিং করা ছাড়া কোনো পণ্য যেন ইস্টার্ন ঘাঁটি থেকে শিপমেন্ট করা না হয়। ঘাঁটিতে সন্দেহজনক কোনো কিছু পেলে যেন সবার আগে পুলিশকে ইনফর্ম করা হয়। অফিসার বিশ্ব খুব সতর্কতার সাথে ইনভেস্টিগেশন শুরু করে। আবার ইনভেস্টিগেশন করতে গিয়ে পোর্ট থেকে বিপুল পরিমাণ লিকুইড গাঁজা উদ্ধার করতেও সক্ষম হয়। এরপর আমরা কলকাতার সবথেকে বড় বিজনেস টাইকুইন মান্ধানিকে দেখতে পাই। ভুজায়া নামের একজন মিনিস্টার মান্ধানির সাথে দেখা করতে এসেছে। ইস্টার্ন ঘাঁটি থেকে আগত সমস্ত গাঁজা বিদেশে এক্সপোর্ট করে এই মান্ধানি। গাঁজার স্মাগলিংয়ের কাজে হেল্প করে মিনিস্টার ভুজাইয়া। গাঁজা চাষ এবং প্রসেসিং করে পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কুন্দুলা নাইডু এবং কাস্তাল নাইডু নামের 2 ভাইয়ের। এই 2 ভাই নাইডু ব্রাদার্স নামে পরিচিত। ইস্টার্ন ঘাটের আশেপাশে যত শিলাবাতি গাঁজা চাষ হয় সবই নাইডু ব্রাদার্সের ইশারাতেই হয়। নাইডু ব্রাদার্সের অনুমতি ছাড়া কেউ শিলাবাতি গাঁজার বিজনেস করা তো দূরের থাক, একটা গাছ পর্যন্ত লাগাতে পারে না। যাই হোক, মান্ধানির অ্যাসিস্ট্যান্ট মিনিস্টারকে বলে 3 সপ্তাহ আগে পুলিশ আমাদের পোর্ট থেকে 3 কন্টেইনার লিকুইড গাঁজা উদ্ধার করেছে। সবগুলো ছিল শিলাবতী গাঁজার লিকুইড ফর্ম। এ ব্যাপারে কি আপনি জানেন? মিস্টার কোনো জবাব দেওয়ার আগেই মান্ধানি বলে ইস্টার্ন ঘাঁটিতে নাইডু ব্রাদার্সের পারমিশন ছাড়া কেউ গাঁজায় হাত পর্যন্ত দিতে পারে না।
তবে কি গাজার এই আধুনিক উদ্ভাবন নাইডু ব্রাদার্সের অনুমতিতে এক্সপোর্ট হচ্ছে? নাইডু ব্রাদার্স আমাদেরকে না জানিয়ে নতুন বিজনেস শুরু করে দিয়েছে। মিনিস্টার বলে, আপনি শুধু শুধু নাইডু ব্রাদার্সকে সন্দেহ করছেন। সত্যিটা হলো নাইডু ব্রাদার্স নিজেরাও এই ব্যক্তিত্বকেই খুঁজে বেড়াচ্ছে যে লিকুইড গাজার বিজনেস শুরু করেছে। বিশেষ করে কাস্তালা নাইডু পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ওই ব্যক্তিকে। এর পরের দৃশ্যে আমরা কাস্তালা নাইডুকে দেখতে পাই। কাস্তালা নাইডু অত্যন্ত ভয়ানক এবং হিংস্র একজন মানুষ। কাস্তালা কোনোভাবে জানতে পেরেছে এক গাঁজা ব্যবসায়ী তাকে না জানিয়ে শিলাবতী গাঁজা চাষ করছে। কাস্তালা নাইডু সন্দেহ করে ওই ব্যবসায়ী হয়তো গাঁজার লিকুইড ফর্মের বিজনেস শুরু করেছে। তাই কাস্তালা ওই ব্যবসায়ী এবং তার বোনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানায় তাদের 700 একর জমিতে রাজহামসা এবং গানপাথুরি নামক 2 প্রকার গাঁজা চাষ হয়। তারা শুধুমাত্র এই 2 প্রকার গাঁজা বাণিজ্যিকভাবে উৎপাদন করে। শুধুমাত্র 700 গজ জমিতে তারা শিলাবতী গাঁজা চাষ করে, সেটাও শুধু নিজেদের ব্যবহারের জন্য। তাই এই শিলাবতী গাঁজার লিকুইড ফর্ম তারা তৈরি করেনি। কাস্তালা নাইডু নিশ্চিত হয় লিকুইড গাঁজা এই ব্যবসায়ী উৎপাদন করছে না, বরং অন্য কেউ করছে। তবুও কাস্তালা নাইডু ওই ব্যবসায়ীকে খুব নির্মমভাবে হত্যা করে, কারণ সে নাইডু ব্রাদার্সের অনুমতি ছাড়া শিলাবতী চাষ করেছে। কাস্তালা নাইডু এই ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করে লিকুইড শিলাবতী গাঁজার ব্যবসায়ীকে এক প্রকার হুমকি দেয় যে নাইডু ব্রাদার্স যদি লিকুইড গাঁজার ব্যবসায়ীকে খুঁজে পায় তবে তাদের অবস্থাও এই ব্যবসায়ের মতোই নির্মম হবে। এরপর দৃশ্যে আমরা শিলাবতী নামের একজন বাস কন্ট্রাক্টরকে দেখতে পাই। শিলাবতী গাঁজার নাম থেকেই শিলাবতীর নাম রাখা হয়েছে। এর পেছনে অবশ্য একটা ইতিহাস আছে, সেই ইতিহাস আমরা পরে জানব। শিলা অত্যন্ত সাহসী আর স্বাধীন চেতা নারী। কোনো রকম অন্যায় সে সহ্য করতে পারে না। বাসের ভেতরেও কেউ যদি মেয়েদের বিরক্ত করে, শিলা তাদের এমন কন্ডিশন করে যে সোজা হয়ে দাঁড়ানোও তাদের জন্য কষ্টকর হয়ে যায়। শিলা একজন অনাথ নারী, জন্মের আগেই বাবাকে হারিয়েছে, আর জন্মের সময় হারিয়েছে মাকে। পৃথিবীতে শিলার আপন বলতে একজনই আছে, সে হচ্ছে শিলার কাজিন দেশি রাজু। রাজু এবং শিলা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু বিভিন্ন কারণে তাদের এই ভালোবাসার সম্পর্কটা কিছুতেই বিয়ে পর্যন্ত গড়াচ্ছে না। মূলত রাজু বিয়েটা করতে চাচ্ছে না। রাজু চায় আগে বাড়ি করবে, সেটেল হবে, তারপর বিয়ে। যাই হোক, বাসের ডিউটি শেষ করে শিলা রাজুর সাথে দেখা করতে আসে। রাজু একটা হসপিটালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করে। কালাপাত্রী নামের এক লোকাল নেতা ব্যক্তি রাজুর কাছ থেকে কিছু টাকা পায়। সেই টাকা পরিশোধ করতে কালাপত্রীর কাছে গেলে রাজু দেখে কালাপত্রীর বাড়িতে একজন পুলিশ অফিসার ঘাঁটির কিছু শ্রমিককে একত্রিত করে গাঁজার ব্যাপারে জিজ্ঞেস করছে। পুলিশ মূলত লিকুইড গাঁজা ব্যবসায়ীকে খুঁজছে। অফিসার রাজুকে দেখে পরিচয় জানতে চাইলে একজন জানায় রাজুও ইস্টার্ন ঘাটির বাসিন্দা। তাই অফিসার রাজুকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তখন কালাপত্রী বলে রাজু ঘাটির কাজ অর্থাৎ গাঁজার কাজ করা ছেড়ে দিয়েছে, এখন সে সব করে না। কালাপত্রী আরও জানায় রাজুর বাবা একজন দক্ষ শ্রমিক, তার কাছে দক্ষ শ্রমিকদের একটা আলাদা টিম ছিল যারা খুব দক্ষতার সাথে পুলিশের চোখ এড়িয়ে গাঁজা যথাস্থানে ডেলিভারি করত। কিন্তু 2 বছর আগে গাঁজা ডেলিভারি করার সময় পুলিশ ওদের গাঁজা পরিবহনকারী ট্রাক আটক করে। একসাথে অনেকগুলো ট্রাক নিয়ে যাচ্ছিল রাজুর বাবার টিম। রাজু এবং শিলাও ছিল সেখানে। পুলিশ দেখে সবাই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ চারদিক থেকে ঘেরাও করে সবাইকে ধরে ফেলে। সে সময় পুলিশের গুলিতে রাজুর বাবার মৃত্যু হয়। টিমের বাকি সদস্যদের পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। রাজু এবং শিলাসহ বাকি সদস্যদের অনেক মারধর করে পুলিশ। তখন কালাপত্রী এসে 2 লাখ টাকার বিনিময়ে রাজু এবং শিলাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই টাকাই রাজু একটু একটু করে শোধ করছে। রাজু এবং শিলা যখন জানতে পারে রাজুর বাবা মারা গেছে, দুজনেই অনেক ভেঙে পড়ে। রাজু থানায় আটক থাকার কারণে কেউ রাজুর বাবার সৎকার করতে পারছে না। রাজু ছাড়া পাওয়ার সাথে সাথে তার বাবার সৎকারের ব্যবস্থা করা হয়। রাজু যখন তার বাবার শেষকৃত্য সম্পন্ন করতেই যাবে, তখনই রাজুর মা বাধা হয়ে দাঁড়ায়। রাজুর মা বলে, যদি বাবার শেষকৃত্য করতে চাস তাহলে গাঁজার কাজ ছেড়ে দিতে হবে। শিলা জিজ্ঞেস করে, গাঁজার কাজ যদি না করে তাহলে কি করবে? রাজুর মা বলে, যে কোনো কাজ করে খাবে, শুধুমাত্র গাঁজার সাথে সম্পর্কিত কোনো কাজ করতে পারবে না। আমি এভাবে আর ভয়ে ভয়ে বাঁচতে পারবো না। আমার ছেলে জেলে যাবে নাকি বাবার মতো শ্মশান ঘাটে যাবে? রাজু সিদ্ধান্ত নিতে পারছিল না কি করবে। তখন তার মা বলে, আমার কথা না ভাবলেও অন্তত শিলার কথা ভেবে এই কাজটা ছেড়ে দাও। তোর উপর শিলার ভবিষ্যৎ নির্ভর করছে, আর তুই যদি এই কাজ না ছাড়িস তাহলে তোর বাবার সৎকার তো করতে পারবি না, সে সাথে আমারটাও করতে পারবি না। মায়ের কথায় অনেকটা বাধ্য হয়ে রাজু ডিসিশন নেয় এই কাজ ছেড়ে দেবে। শেষ পর্যন্ত রাজুর মা রাজুকে তার বাবার সৎকার করার পারমিশন দেয়। কিছুদিন পর রাজুর মায়েরও মৃত্যু হয়। মায়ের শেষ ইচ্ছা রাখতেই রাজু গাঁজার কাজ বাদ দিয়ে ল্যাব টেকনিশিয়ানে চাকরি নেয়। সবকিছু শুনে পুলিশ অফিসার রাজুকে আর কিছু জিজ্ঞাসাবাদ না করেই চলে যেতে বলে। অন্যদিকে সিবিআই অফিসার বিশ্ব পরিচয় গোপন করে একজন গাঁজা ব্যবসায়ীর সাথে দেখা করতে যায়। বিশ্ব জানতে পেরেছে এই ব্যবসায়ের মাধ্যমে লিকুইড গাঁজা শিপমেন্ট করা হয়েছে। বিশ্ব এই ব্যবসায়ীর কাছে জানতে চায় কোথায় তৈরি হয় লিকুইড গাঁজা। ওই ব্যবসায়ী কোনোভাবে
কোনো কিছু স্বীকার করতে রাজি হয় না। তখন বিশ্ব ওই ব্যবসায়ীকে ভয় দেখায়, সে যদি সত্যিটা স্বীকার না করে তাহলে বিশ্ব তার মুখ সেলাই করে দেবে। তখন ব্যবসায়ী বলে, লিকুইড গাঁজা কোথায় তৈরি হয় আমি জানি না। রাতের অন্ধকারে কিছু লোক আমার দোকানের সামনে গাঁজার কার্টুন রেখে যায়। আমি কোনোদিন কাউকে নিজের চোখে দেখিনি। বিশ্ব জিজ্ঞেস করে, তাহলে টাকা পয়সা লেনদেন কিভাবে করো? ব্যবসায়ী বলে, আমার লোকেরা একটা চাটাইয়ের ভেতর টাকা রেখে চাটাইটা রেল স্টেশনের পার্সেল অফিসের সামনে রাখে। আমার লোকেরা চলে যাওয়ার পর ওদের লোকেরা এসে টাকা নিয়ে যায়। ওদের সাথে কখনো আমাদের সরাসরি যোগাযোগ হয় না। বিশ্ব জিজ্ঞেস করে, এরপর কবে টাকা লেনদেন হবে? ব্যবসায়ী জানায়, শুক্রবার। পরের শুক্রবারে ব্যবসায়ীর লোকেরা পার্সেল অফিসের সামনে চাটাইয়ের ভেতর টাকা রেখে যাওয়ার পর বিশ্ব তার টিম মেম্বারদের নিয়ে সাদা পোশাকে সেখানে নজর রাখতে শুরু করে। পুলিশ টিম চাটাইয়ের দিকে তীক্ষ্ণ নজর রাখে, কিন্তু 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেউ আসে না। এক পর্যায়ে বিশ্ব ভাবে ব্যবসায়ী হয়তো তাকে বোকা বানিয়েছে, তারা হয়তো অন্য কোনো উপায়ে টাকা লেনদেন করে। ঠিক ওই সময়ে স্টেশনে একটা ট্রেন আসে। এই ট্রেনের ভেতর আমরা দেশি রাজু এবং শিলাকে দেখতে পাই। রাজু স্টেশনে নেমে পানি নেওয়ার বাহানায় ওই টাকা ভর্তি চাটাইয়ের দিকে তাকায়। কিছুক্ষণ পর চাটাইয়ের দিকে এগোতে শুরু করে। ওই সময় শিলা এবং রাজু দুজনেই খেয়াল করে পুলিশের লোক চাটাইয়ের দিকে নজর রাখছে। তাই রাজু হঠাৎ করেই নিজের পথ পরিবর্তন করে অন্যদিকে যেতে থাকে। কিন্তু বিশ্ব রাজুকে চাটাইয়ের দিকে যেতে দেখে তাকে টার্গেট করে। যেহেতু বিশ্ব রাজুকে পার্সোনালি চিনত না, তাই সে তার টিম মেম্বারদেরকে বলে ব্রাউন শার্ট পরা ছেলেটার দিকে নজর রাখতে। কিন্তু রাজু আড়ালে গিয়ে শার্ট চেঞ্জ করে। সে কুলিদের ড্রেস অর্থাৎ লাল শার্ট পরে মুখ ঢেকে আবারও টাকা ভর্তি চাটাইয়ের দিকে আগায়। ওই সময় শিলা বিশ্বর নজর চাটাইয়ের দিক থেকে সরানোর জন্য বিশ্বর সাথে কথা বলে। শিলা বিশ্বকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো মেডিকেল শপ আছে কিনা। বিশ্ব বিরক্ত হয়ে শিলাকে ইগনোর করে, কিন্তু ততক্ষণে রাজু টাকা ভর্তি চাটাইগুলো নিয়ে পালাতে শুরু করে। ব্যাপারটা বুঝতে পেরে পুলিশ টিম রাজুর পিছু ছুটতে শুরু করে। এর মাঝে শিলা স্টেশনের বাইরে গিয়ে আগে থেকে রাখা পিকআপ ভ্যানটা স্টার্ট করে। পুলিশকে কিছুক্ষণ স্টেশনের ভেতরে ঘুরিয়ে রাজু পিকআপ ভ্যানে উঠে পড়ে। এরপর সে চাটাইয়ের ভেতর থেকে টাকা বের করে চেক করতে শুরু করে। টাকার ভেতর সে দুটো ট্র্যাকার খুঁজে পায়। ট্র্যাকার দুটো পুলিশ রেখেছিল। এই ট্র্যাকারের সাহায্যে বিশ্ব এবং তার টিম রাজু এবং শিলার গাড়ি ফলো করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর রাজু ট্র্যাকার দুটো রাস্তায় ফেলে দিয়ে নিজেদের গন্তব্যে চলে যায়। ট্র্যাকার ফেলে দেওয়ার কারণে পুলিশ আর রাজু এবং শিলাকে খুঁজে পায় না। তবে বিশ্ব বুঝতে পারে যারা টাকা নিয়ে পালিয়ে গেছে অর্থাৎ রাজু এবং শিলাই ঘাটির লোক। অন্যদিকে রাজু এবং শিলা টাকা নিয়ে একটা দুর্গম পাহাড়ের উপর যায়। এখানেই তারা লিকুইড গাঁজা তৈরি করে। ওদের সাথে আরও অনেক লোক আছে। ওদের সমস্ত কাজ ওই দুর্গম পাহাড়েই হয়, যার কারণে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কেউ যাতে শিলা এবং রাজুকে ডাউট না করে, তাই ওরা ওই শহরের বাস কনস্ট্রাক্টর এবং ল্যাব টেকনিশিয়ানের কাজ করে। এদিকে বিশ্ব একজন লোকাল পুলিশকে ডেকে ঘাটির লোকদের ব্যাপারে জিজ্ঞেস করে। বিশ্ব বলে, ঘাটির লোকেরা এত শক্তি কোথা থেকে পায়? 150 কিলো ওজনের বস্তা নিয়ে ওরা কীভাবে পাহাড় বেয়ে উপরে ওঠে? লোকাল পুলিশ বলে, ওদেরকে টাকা দিলে ওরা টাকার বিনিময়ে সব করতে পারে। বিশ্ব বলে, রেল স্টেশনে আমি একজন লোককে প্রায় ধরে ফেলেছিলাম যে লিকুইড গাঁজার বিজনেসের সাথে জড়িত। আমার ধারণা সেই ঘাটির লোক। ওই লোকাল পুলিশ রাতের বেলায় নাইটো ব্রাদার্সের কাছে গিয়ে খবরটা জানিয়ে দেয়। এর আগে থেকেই নাইটো ব্রাদার্স ড্রোনের মাধ্যমে পাহাড়ের উপর নজর রাখছে। ড্রোনের মাধ্যমে ওরাও পাহাড়ের উপর সন্দেহজনক কিছু দেখতে পেয়েছে। লোকাল পুলিশের কথায় ওদের সন্দেহ আরও প্রবল হয়। নাইটো ব্রাদার্স আলোচনা করে যেভাবেই হোক লিকুইড গাঁজা ব্যবসায়ীদের খুঁজে বের করবে। অন্যদিকে শিলা এবং রাজু পুলিশের চোখ ফাঁকি দিয়ে আরও একটা বড় শিপমেন্ট ক্লিয়ার করার জন্য কিছুদিনের গ্রামে চলে যায়। সে সময় গ্রামের মহিলারা শিলা এবং রাজুকে বিয়ে করার জন্য অনেক বোঝায়। শিলা তো শুরু থেকেই রাজি, কিন্তু রাজু রাজি না। একদিন পূজার সময় শিলা নিজেই নিজের হাতে একটা সুতা বাঁধে। নিয়ম অনুযায়ী এই সুতা শুধুমাত্র স্বামীরাই বাঁধতে পারে। এটা দেখে গ্রামের একজন বৃদ্ধা রাজুর কাছে গিয়ে বলে, আজ শিলা একাই সুতা বেঁধেছে, তোর জন্য অপেক্ষা করতে করতে দেখবি নিজের গলায় মঙ্গলসূত্র সে বেঁধে ফেলেছে। রাজু ডিসিশন নেয় আর দেরি করবে না, বিয়েটা এখন করেই ফেলবে। সে শিলার কাছে গিয়ে সুতাটা নিয়ে শিলার হাত বেঁধে দেয় এবং বিয়ের জন্য প্রপোজ করে। শিলা বলে, তুমি কি গ্রামের সবার জোড়াজুড়িতে বিয়ের জন্য রাজি? রাজু বলে, এই গ্রাম পাহাড় পর্বত সবই জানে, আমাদের শরীর আলাদা হলেও মন একটা, তাহলে কারো জোড়াজুড়িতে রাজি হতে হবে কেন? রাজু সত্যি সত্যি তাকে বিয়ের জন্য প্রপোজাল করেছে জেনে সে অনেক খুশি হয়। রাজু এবং শিলা নিজেদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে কুন্দুলা নাইটো তার একটা ড্রোন পাহাড়ের একদম চূড়ায় নিয়ে যায়। পাহাড়ের চূড়ায় সে একটা গুহায় মুখ দেখতে পায়। ড্রোনের ক্যামেরার মাধ্যমে কুন্দুলা নাইডু বুঝতে পারে গুহার ভেতর মানুষ আছে এবং তারা কিছু একটা করছে। কুন্দুলা নাইডু অনেকটা নিশ্চিত হয় ওই গুহার ভেতরেই আছে লিকুইড গাঁজা তৈরির কারখানা। কুন্দুলা নাইডু তার লোকজন নিয়ে ওই গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতর অনেক শ্রমিক লিকুইড তৈরির কাজ করছে। কুন্দুলা শ্রমিকদের অনেক মারধর করে। কুন্দুলা শ্রমিকদের উদ্দেশ্য করে বলে, তোমরা ঘাঁটি সাধারণ মানুষ, তোমাদের কাজ হচ্ছে গাঁজা চাষ করা, পরিবহন করা।
নিজেদের আলাদা বিজনেস তৈরি করার কোনো অধিকার নেই। এরপর কুন্দুলা এক শ্রমিককে প্রচুর মারধর করে আর জিজ্ঞেস করে কিভাবে তৈরি হয় লিকুইড কাঁচা। শ্রমিক তার প্রসেস সম্পর্কে সবকিছু বলে, তবে কিছু কিছু ব্যাপার গোপনও রাখে। কুন্দুলা নাইডু সমস্ত শ্রমিকদের বেঁধে জিজ্ঞেস করে লিডারকে, কিন্তু কেউই স্বীকার করে না। ঠিক ওই মুহূর্তে রাজু এবং শিলা সেখানে আসে। আসলে যখন ড্রোন গুহার দরজার সামনে এসেছিল, তখন একটা ছোট ছেলে ড্রোন দেখে বুঝতে পেরেছিল তাদের উপর বিপদ আসতে চলেছে। তাই ওই মুহূর্তে ছোট ছেলেটা পাহাড় থেকে নেমে গ্রামে চলে যায় রাজু এবং শিলাকে খবর দেওয়ার জন্য। রাজু এবং শিলাকে দেখে শ্রমিকরা তাদের পালিয়ে যেতে বলে, কিন্তু নিজের সাথীদের ছেড়ে পালিয়ে যায় না রাজু এবং শিলা। কুন্দুলা নাইডুর একজন লোক রাজুকে জিজ্ঞেস করে, তুমি তো তোমার বাবার মৃত্যুর সময় প্রতিজ্ঞা করেছিলে আর কখনোই এমন করবে না, তাহলে এভাবে গোপনে এত বড় বিজনেস শুরু করলে কিভাবে? রাজু জবাব দেয় না, সরাসরি কুন্দুলা নাইডুকে বলে, আমার লোকদেরকে ছেড়ে দেন, বিনিময়ে আমি আমার বিজনেস থেকে আপনাকে কিছু শেয়ার দেব। এটা শুনে কুন্দুলা ঠাট্টা করে বলে, তুমি আমাকে শেয়ার দেবে? ঘাটির একজন সাধারণ মানুষ কিনা আমাকে বিজনেসের শেয়ার অফার করছে? এই ইস্টার্ন ঘাটি আমাদের, এখনকার সমস্ত বিজনেসও আমাদের। তোমরা আমাদেরকে না জানিয়ে বিজনেস শুরু করেছো, আবার আমাকে বিজনেসের শেয়ার অফার করার দুঃসাহস কীভাবে করো? কুন্দুলা রাজুকে মারতে শুরু করে। এটা দেখে শিলা এগিয়ে গেলে কুন্দুলা শিলার হাত ধরে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? কুন্দুলার একজন লোক বলে, ওর নাম শিলাবতী, রাজুর হবু স্ত্রী। কুন্দুলা বলে, শিলাবতী অর্থাৎ শিলাবতী গাজা তো আমাদের ব্যক্তিগত সম্পত্তি, তার মানে শিলাবতীর উপরেও আমার সম্পূর্ণ অধিকার আছে। একথা বলে কুন্দুলা শিলার সাথে বাজে বিহেভ করে। রাজু ক্ষিপ্ত হয়ে তাকে মেরে সরিয়ে দেয়। এতে কুন্দুলার লোকেরা সবাই রাজুর দিকে তেড়ে আসে। এখানে কুন্দুলার লোকদের সাথে রাজুর অনেক মারামারি হয়। রাজুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিলাও লড়াই করে কুন্দুলার লোকদের সাথে। শিলা এবং রাজু কুন্দুলার সমস্ত লোকদের মেরে ফেলে। এরপর কুন্দুলাকে কারখানার ময়লা পানিতে ইচ্ছামতো চোবায়। এরপর ওরা কুন্দুলা নাইডুকে একটা চাটাইয়ের মধ্যে পেঁচিয়ে মানধানির কাছে যায়। মানধানি সে সময় বাড়িতে না থাকায় ওরা মানধানির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। ওরা প্রথমে চাটাইয়ে বাঁধা কুন্দুলি নাইডুকে সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর মানধানির অ্যাসিস্ট্যান্টকে বলে, আমরা ঘাটির লোক, এর আগেও আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তোমাদের সাথে সরাসরি দেখা করার প্ল্যান করেছিলাম, কিন্তু তার আগেই কুন্দুলা নাইডু আমাদের কারখানায় গিয়ে ঝামেলা করেছে। রাজু এবং তার লোকেরা সরাসরি প্রপোজাল দেয়, আমরা তোমাদের সাথে পার্টনারশিপে বিজনেস করতে চাই, তোমরা যদি আমাদেরকে বিনা বাধায় আমাদের কাজ করতে দাও তাহলে আমরা আমাদের বিজনেসের কিছু শেয়ার তোমাদেরকে দেব। মানধানির অ্যাসিস্ট্যান্ট কুন্দুলা নাইডুর বড় ভাই কাস্তালা নাইডুকে ডেকে সব জানায়। কাস্তালা নাইডু কুন্দুলার মতো রিয়্যাক্ট করে বলে, 2 টাকার ঘাটের লোকেরা আমাদেরকে বিজনেসের শেয়ার দেবে? তখন মানধানির অ্যাসিস্ট্যান্ট কাস্তালা নাইডুকে বুঝিয়ে বলে, কারো কোনো রকম সহযোগিতা ছাড়া ওরা 1 বছরে 140 কোটি টাকার বিজনেস করেছে, আমাদের উচিত ওদের অফার মেনে নেওয়া। কিন্তু কাস্তালা নাইডু এবং মিনিস্টার ভুজিয়া কিছুতেই ওদের সাথে বিজনেস ডিল করতে রাজি না। এর মাঝে কুন্দুলা নাইডু বলে, ওদের সাথে লড়াই করতে গিয়েছিলাম, আমার এই অবস্থা করেছে ওরা, ওদেরকে এত সহজে ছাড়বো না, আমার থেকে অনেক খারাপ অবস্থা হবে ওদের। পরদিন লোকাল নেতা কালাপাত্রী কাস্তালা নাইডুর সাথে দেখা করে। কালাপাত্রীও কাস্তালা নাইডুকে বুঝিয়ে বলে রাজুর সাথে পার্টনারশিপ করতে, কারণ রাজুর সাথে ঝামেলা করে তাকে দমিয়ে রাখা যাবে না। রাজুর সবথেকে বড় শক্তি হচ্ছে রাজুর হবু স্ত্রী শিলাবতী। কাস্তালার একজন লোক জানতে চায়, শিলাবতীর নাম গাজার নামে কেন রাখা হয়েছে? কালাপাত্রী জানায়, শিলার যখন জন্ম হয়েছে তখন ঘাটির লোকদের জন্য কোনো হসপিটাল ছিল না। মহিলারা ঘরোয়াভাবে গর্ভবতী মহিলাদের বাচ্চা ডেলিভারি করত। শিলার জন্মের সময় কিছু সমস্যা দেখা দিয়েছিল। শিলার মায়ের অনেক কষ্ট হচ্ছিল, তাই মহিলারা শিলাবতী গাজার পাতা পুড়িয়ে শিলার মায়েদের নাকে ধোয়া দেয়, যাতে গাজার গন্ধে শিলার মায়ের কষ্ট কিছুটা লাঘব হয়। শেষ পর্যন্ত শিলার জন্ম হলেও শিলার মাকে বাঁচানো যায়নি। শিলাবতী গাজার গন্ধ শুকতে শুকতে শিলার জন্ম হয়েছে, তাই গ্রামের মহিলারা তার নাম দিয়েছে শিলাবতী। শিলার মা ছাড়া শিলার আর কেউ ছিল না, তাই মাহারা শিলাকে কোলে তুলে নেয় দেশি রাজু। ছোটবেলা থেকেই রাজু শিলাকে কোলে পিছে করে বড় করে তুলেছে। কাস্তালা বলে, কুকুরের মতো আমাদের আগে পিছে ঘোরা সাধারণ লোকগুলো মেরুদণ্ড সোজা করে নিজেদের বিজনেস শুরু করার সাহস পেল কিভাবে? ওরা আমাদের বিজনেস নেটওয়ার্ক সম্পর্কে সবকিছু অত ভালোভাবে কিভাবে জানলো? এভাবে চলতে থাকলে তো ওরা একদিন আমাদেরকে পেছনে ফেলে ঘাটিতে রাজত্ব করতে শুরু করবে, আর এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কাস্তালা সিদ্ধান্ত নেয় রাজু এবং শিলার সাথে দেখা করবে। পরদিনই কাস্তালা মানধানির অ্যাসিস্ট্যান্ট এবং নিজের কিছু বিশ্বস্ত লোক নিয়ে রাজু এবং শিলার সাথে দেখা করতে তাদের কারখানা অর্থাৎ গোপন গুহায় যায়। কাস্তালা রাজুকে জানায় সে তার সাথে পার্টনারশিপে বিজনেস করতে চায়। এরপর কাস্তালা রাজুর কারখানা ঘুরে দেখতে চায়। রাজু কাস্তালাকে নিজের তৈরি করা কিছু লিকুইড গাজার স্যাম্পল দেখায়। স্যাম্পল টেস্ট করে কাস্তালা এবং মানধানির অ্যাসিস্ট্যান্ট দুজনেই অবাক। এরকম একটা গুহার ভেতরে এত হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হতে পারে তারা ভাবতেও পারেনি। কাস্তালা রাজুকে বলে, তোমরা যে পরিমাণ লিকুইড তৈরি করো তার থেকে কয়েক গুণ বেশি লিকুইড আমার প্রয়োজন, তাই তোমরা আমার লোকের সাহায্য নিয়ে অধিক পরিমাণে লিকুইড তৈরি করো।
রাজু বলে, প্রোডাকশনের চিন্তা আপনি বাদ দিন, আপনার যতটুকু দরকার ততটুকুই সাপ্লাই দেব, আপনি শুধু ডিস্ট্রিবিউশন খেয়াল রাখবেন। কাস্তালা আসলে চালাকি করে রাজুর কারখানায় নিজের লোকদের ঢুকিয়ে লিকুইড তৈরির প্রসেসিং জানতে চাচ্ছিল, কিন্তু রাজুও তো বোকা না, সেও কৌশলে ব্যাপারটা সামলে নেয়। কাস্তালা রাজুকে 10,000 লিটার লিকুইড গাজার অর্ডার দেয়। রাজু এবং শিলাও ডিল কনফার্ম করে। এর কিছুদিন পর অনেক ধুমধাম করে গ্রামে রাজু এবং শিলার বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ায় কুন্দুলা নাইটু গ্রামে হামলা করে। ওরা প্রথমে হাতে তৈরি বোমা বিস্ফোরণ করে, এরপর এলোপাথারি গ্রামের লোকদেরকে মারতে শুরু করে। রাজুর লোকেরা গুন্ডাদের প্রতিহত করার চেষ্টা করলে ওরা ধারালো অস্ত্র দিয়ে রাজুর লোকদের মারতে থাকে। গুন্ডারা নির্বিচারে গ্রামের অনেক নিরীহ মানুষকে হত্যা করে। রাজু গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। এর মাঝে একজন গুন্ডা শিলাকে আঘাত করে আহত করে ফেলে। শিলা উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। তখন কুন্দুলা নাইটুর শিলার কাছে এগিয়ে এসে বলে, তোমরা না আমাদের বিজনেস পার্টনার, তাহলে বিয়েতে আমাদেরকে ইনভাইট করলে না কেন? যদিও কাজটা ঠিক করনি, তবুও তোমাকে মাফ করে দিলাম। তোমার শাড়ি আর আমার গাড়ি দুটোই লাল, তাই চলো তোমাকে নিয়ে একটু লাল গাড়িতে ঘুরি। এই বলে কুন্দুলা শিলাকে নিজের গাড়িতে তুলে নেয়। এটা দেখে রাজু মন্দির থেকে দেবীর হাতের অস্ত্র তুলে নিয়ে কুন্দুলার গাড়ির পেছনে ছোটে। কুন্দুলা গাড়ির গতি বাড়িয়ে দেয়, রাজু কিছুতেই হাল ছাড়ে না। এক পর্যায়ে সে শর্টকাট রাস্তা ধরে কুন্দুলার গাড়ির একদম সামনে আসে। ঠিক ওই মুহূর্তে কাস্তালা নাইটু গাড়ি নিয়ে এসে পেছন থেকে রাজুকে ধাক্কা দেয়। রাজু আহত হয়ে পড়ে। এরপর কুন্দুলা শিলাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। রাজু শিলার কাছে যেতে চাইলে নাইটুর লোকেরা রাজুকে শক্ত করে ধরে রাখে। এরপর কুন্দুলা নাইটু রাজুর সামনেই শিলাকে বিবস্ত্র করে। এরপর শিলার চুল ধরে টানতে টানতে একটা পোলের কাছে নিয়ে যায় এবং সেখানেই বেঁধে রাখে। রাজু সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে শিলাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু তার আগেই কাস্তালা নাইটু গুলি করে হত্যা করে রাজুকে। এরপর কুন্দুলা নাইটু শিলাকে সম্পূর্ণ নগ্ন করে হুমকি দিয়ে বলে, বিজনেসের কথা ভুলে যাও, নয়তো তোমাকেও রাজুর মতো মরতে হবে। শিলা অসহায় দৃষ্টিতে তার মৃত স্বামীর দিকে তাকিয়ে থাকে। রাজুর শরীরে তখন প্রাণ ছিল না, তবুও তার দৃষ্টি যেন অসহায় শিলার দিকেই তাকিয়েছিল থাকে। এই ঘটনার পর বিশ্ব রাজুর ব্যাপারে জেনে যায়। রাজু কিভাবে এত বড় একটা বিজনেস শুরু করলো জানার জন্য বিশ্বই ল্যাবে যায়, যেখানে রাজু চাকরি করত। বিশ্ব রাজুর বন্ধু এবং কলিগ বিনোদকে ধরে জিজ্ঞাসাবাদ করে। বিশ্ব বিনোদের কাছে জানতে চায়, লিকুইড গাজার বিজনেস করে ইনকাম করা কোটি কোটি টাকা রাজু কোথায় রেখেছে। বিনোদ বলে, তা জানতে হলে আপনাকে গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলে যেতে হবে। ইস্টার্ন ঘাটিতে সরকার যে প্রাইমারি স্কুল বানিয়েছে সেটাতে খরচ হয়েছে 60 লাখ টাকা, কিন্তু স্কুল বানানোর জন্য রাজু সিস্টেমকে ঘুষ দিয়েছে 12 কোটি টাকা। এরপর আপনাকে যেতে হবে হসপিটালে, যেটা বানাতে সরকারের খরচ হয়েছে 1,12,00,000 টাকা, কিন্তু রাজু সিস্টেমকে ঘুষ দিয়েছে 23 কোটি টাকা। বিশ্ব ঠাট্টা করে বলে, তোদের রাজু কি রবিনহুড ছিল নাকি? তোরা যত মহান কাজই করিস না কেন, তোদের বিজনেস ইলিগাল, তাই সাজা তো তোদের পেতেই হবে। এ কথা বলে বিশ্ব বিনোদকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর আমরা শিলাকে দেখি। রাজুর কবরের পাশে শিলা অতীতের স্মৃতিচারণ করছে। এখানে আমরা জানতে পারি মাকে ওয়াদা করার পরেও কেন রাজু গাজার বিজনেস শুরু করলো। মূলত নাইডু ব্রাদার্সের কাজ করতে গিয়ে গ্রামের কয়েকজন ছোট বাচ্চা পাহাড় থেকে পড়ে যায়। খুব নির্মমভাবে সবার মৃত্যু হয়। পরেও নাইডু ব্রাদার্স ঝুঁকিপূর্ণভাবে গাজা নিয়ে পাহাড়ে ওঠার কাজ বন্ধ করে না, বরং কাজের জন্য গ্রামের লোকদের আরও বেশি প্রেশার দিতে শুরু করে। এমনকি মৃত বাচ্চাদের বাবা মাকেও শোক পালন করার জন্য কোনো সময় দেয়নি, তাদেরকেও কাজের জন্য প্রেশার দিয়েছিল। তবে বাচ্চাদের জীবনের বিনিময়ে তাদের বাবা মায়ের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়েছিল নাইডু ব্রাদার্স। এদের মধ্যে এক মহিলার স্বামী কিছুদিন আগেই এই কাজ করতে গিয়ে মারা গেছে। অল্প সময়ের মধ্যে স্বামী এবং সন্তান দুজনকে হারিয়ে সে শোক সহ্য করতে না পেরে বিষ পান করে। এরপর শিলা ভাবতে থাকে, গ্রামের এই অসহায় মানুষগুলোর জন্য কিছু একটা করতে হবে। সে ডিসিশন নেয় আলাদাভাবে নিজের গাজার বিজনেস শুরু করবে, যেখানে গ্রামের লোকেরা কোনো রকম প্রেশার ছাড়াই স্বাচ্ছন্দ্যে কাজ করে টাকা উপার্জন করতে পারবে, যেখানে কোনো শিশুকে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে না। রাজুকে এ ব্যাপারে জানালে রাজু প্রথমে রাজি হয় না, কারণ রাজু তার মাকে ওয়াদা করেছিল আর কখনো গাজা টাচ করবে না। শিলা রাজুকে বুঝিয়ে বলে, মা আমাদের গাজার কাজ ছাড়তে বলেছে যাতে আমরা নিরাপদ থাকি, কিন্তু অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য আমাদের এটা করতে হবে। দেবতা শিব যেমন সকলের কল্যাণের জন্য নিজে বিষপান করেছিল, তেমনি সবার ভালোর জন্য আমরা ওই বিষপান করব। শিলার কথাতে রাজু রাজি হয়। এসব কথা মনে পড়তেই শিলার মনে এক ধরনের জেদ আসে। শিলা ডিসিশন নেয় রাজুর মৃত্যুর প্রতিশোধ নেবে, সেই সাথে গ্রামের লোকদের নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেগুলো পূরণ করবে। শিলা রাজুর দেওয়া মঙ্গলসূত্র গলায় পরে শুরু করে দেয় সব। শিলা সবার আগে যায় সেই গুহায় যেখানে তাদের লিকুইড গাঁজা তৈরির কারখানা। সেখানে নাইডু ব্রাদার্সের লোকেরা কারখানা দখল করে লিকুইড তৈরি করার চেষ্টা করছে। শিলাকে দেখে সবাই ঠাট্টা করতে শুরু করে। সবাই শিলাকে নগ্ন অবস্থায় দেখেছিল। সেদিনের ঘটনার কথা উল্লেখ করে সবাই মিলে শিলাকে নানা ধরনের কুৎসিত কথাবার্তা বলতে শুরু করে।
তখন শিলা তার কারখানার মেশিন থেকে একটা সূচালো বস্তু বের করে একজনের গলায় ঢুকিয়ে দেয়। এরপর সবাইকে বলে, শরীরে কাপড় আছে কি নেই তাতে কি আসে যায়, জন্মের পর সবাই নগ্ন অবস্থাতেই পৃথিবীতে এসেছে। শিলার এমন অগ্নিমূর্ত দেখে সবাই হতবাক হয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই শিলা একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করে। এরপর শিলা তার পুরো কারখানায় আগুন দিয়ে দেয়, যাতে আর কেউ সেখানে আসতে না পারে। নাইডু ব্রাদার্সের যতগুলো লোক কারখানায় ছিল সবাই মারা যায়, শুধুমাত্র একজন ছাড়া। সে নাইডু ব্রাদার্সকে জানায় কিভাবে শিলা এসব করেছে। এসব শুনে কুন্দুলা নাইডু সিদ্ধান্ত নেয় শিলাকে প্রাণে মেরে ফেলবে, কিন্তু কাস্তালা কুন্দুলুকে বাধা দিয়ে বলে, গ্রামের লোকেরা এখন আমাদের উপর রেগে আছে, এখন শিলাকে মেরে ফেলবে, গ্রামের লোকেরা আরও বেশি ক্ষিপ্ত হবে, তাই এখন যা করার কৌশলে করতে হবে। কাস্তালা শিলাকে খুঁজে বের করার দায়িত্ব দেয় লোকাল থানার পুলিশ গান্টুপাকে। গান্টুপা শিলাকে খুঁজে না পেয়ে রাজুর কবর খুঁজতে শুরু করে, যাতে রাজুর কবর রক্ষা করার জন্য শিলা সামনে আসে। গ্রামের লোকেরা গান্টুপাকে বাধা দেওয়ার চেষ্টা করলে গান্টুপা হুমকি দেয় শিলাকে একবার খুঁজে পেলে শিলার মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলবে। শিলা লুকিয়ে থাকলেও সব জানতে পারে। রাজুর কবর খুঁড়তে দেখেও শিলা সামনে আসেনি, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। গান্ডুপা শিলাকে খোঁজার জন্য গ্রাম থেকে শহরে যাওয়া আসা করা সমস্ত বাস চেক করে। এরকমই একটা বাস চেক করার সময় সে এক মহিলার সাথে খারাপ বিহেভ করে। ওই সময় শিলা আসে। শিলা গান্ডুপাকে বলে, তোমাদের জন্য কি মৃত ব্যক্তি কবরে শান্তিতে থাকতে পারবে না? এসব শুনে পুলিশের লোকেরা শিলাকে মারতে শুরু করে, কিন্তু শিলা সাথে করে ধারালো অস্ত্র নিয়ে আসে। সেটা দিয়ে একে একে সবাইকে মারে, কারণ পুলিশ হলেও তো এরা সবাই কাস্তালার গোলাম ছিল। সবাইকে হত্যার পর সে গান্ডুপাকে আঘাত করে। গান্ডুপার চুল ধরে শিলা ধীরে ধীরে শরীর থেকে মাথা আলাদা করে দেয়। এরপর সে কাটা মাথাটা নিয়ে একটা কাকতাড়ুয়ার মাথায় বসিয়ে দেয়। এই ঘটনার পর ক্ষমতাধর লোকেরা সবাই ঘাবড়ে যায়। সমস্ত মিডিয়া শিলাকে নিয়ে নিউজ করতে শুরু করে। এসবের কারণে সবথেকে বেশি টেনশন করে মানধানী, কারণ নাইডু ব্রাদার্সের কথায় মানধানী বিদেশি ক্লায়েন্টের সাথে অনেক বড় একটা কনসাইনমেন্ট ডিল করেছে, যার মূল্য $1 বিলিয়ন। নাইডু ব্রাদার্স ভেবেছিল রাজুকে হত্যা করে তার ফর্মুলা ইউজ করে নিজেরা লিকুইড গাঁজার বিজনেস করবে, কিন্তু শিলা পুরো ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার কারণে নাইডু ব্রাদার্সের সেই প্ল্যান নষ্ট হয়ে যায়। মানধানী নাইডু ব্রাদার্সকে বলে শিলার সাথে সমঝোতা করতে, যাতে তার মাধ্যমে লিকুইড গাঁজা তৈরি করার ফর্মুলা জেনে নিতে পারে। কুন্দুলের প্রস্তাবে রাজি হয় না, রাগ করে চলে যায়। কিন্তু কাস্তালা মানধানীর প্ল্যান অনুযায়ী কাজ করতে রাজি হয়। ওরা শিলার সাথে মিটিং করতে চায়, কিন্তু ওরা ভালোভাবেই জানে ওদের কথাই শিলা ওদের সাথে দেখা করবে না। তাই মানধানীর অ্যাসিস্ট্যান্ট এই কাজের দায়িত্ব দেয় সিবিআই অফিসারের উপর। বিশ্ব রাজুর বন্ধু বিনোদের বাড়িতে গিয়ে বিনোদ এবং তার স্ত্রীকে জানায় মানধানী শিলার সাথে দেখা করতে চায়। বিনোদ বলে, শিলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এসব আমাদেরকে বলে লাভ নেই। বিশ্ব বলে, শিলা যদি মানধানীর সাথে দেখা না করে তাহলে ওরা রাজুর টাকায় তৈরি স্কুল আর হসপিটাল ভেঙে দেবে, তাই শিলাকে দেখা করতেই হবে। তবে তোমরা কোনো টেনশন করো না, শিলার কোনো ক্ষতি হবে না, সে দায়িত্ব আমি নিচ্ছি। শিলা আসলে ওই সময় বিনোদের বাড়িতেই ছিল। সে আড়াল থেকে বিশ্বর সমস্ত কথা শুনতে পায়। রাজুর তৈরি স্কুল আর হসপিটাল বাঁচাতে শিলা মানধানীর সাথে দেখা করতে যায়। সেখানে কাস্তালা নাইডু এবং মিনিস্টার ভুজিয়া চলে আসে। কাস্তালাকে দেখেই শিলার মাথায় আগুন জ্বলতে শুরু করে, কারণ কাস্তালাই হত্যা করেছে রাজুকে। ভুজিয়া শিলাকে একটা জায়গায় বসিয়ে ঠান্ডা মাথায় বোঝায় এই মুহূর্তে কাস্তালার সাথে হাত মিলিয়ে পার্টনারশিপে বিজনেস করা উচিত শিলার। এতে করে প্রফিটের টাকা দিয়ে সবাই রাজুর স্বপ্ন পূরণ করবে। কাস্তালা নাইডু অতীতের সমস্ত ঘটনার জন্য শিলার কাছে ক্ষমা চায়। তারপর তাকে 50% পার্টনারশিপে বিজনেস করার প্রপোজাল দেয়। শিলা কোনো উত্তর দেয় না। কাস্তালা শিলার গলায় মঙ্গলসূত্র দেখে বলে, এসব গলায় বেঁধে অতীতের স্মৃতি মনে রেখো না, এগুলো খুলে ফেলো, আমাদের সাথে নতুন করে জয়েন করো। এসব বলে কাস্তালা নিজ হাতে শিলার মঙ্গলসূত্র খুলতে যায়। তখনই শিলা উঠে দাঁড়ায়। সে টেবিলের উপরে থাকা মদের বোতল ভেঙে কাস্তালার গলায় ঢুকিয়ে দেয়। সেখানে মৃত্যু হয় তার। সাথে সাথে কাস্তালার লোকেরা শিলার উপর অ্যাটাক করে। শিলা ওদের মধ্যে থেকে একজনের পিস্তল কেড়ে নিয়ে সবাইকে গুলি করতে শুরু করে। বিশ্ব উপরে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখে। সে শিলা কিংবা নাইডু কারো পক্ষেই কোনো রিয়্যাক্ট করে না। এদিকে নাইডুর লোকদের সাথে গোলাগুলির এক পর্যায়ে শিলার পেটে একটা গুলি লাগে। শিলা আহত হয়। সেখানে সময় নষ্ট না করে ওদেরই একটা গাড়ি নিয়ে পালিয়ে যেতে শুরু করে। নাইডুর লোকেরা শিলার পিছু পিছু যায়। এই এক পর্যায়ে ওরা টায়ারে গুলি করে শিলার গাড়ি উল্টে দেয়। এরপর ওরা শিলাকে মারতে যাবে, তখনই তার এক বন্ধু চলে আসে। সে গুলি করে নাইডুর লোকদেরকে মেরে শিলাকে উদ্ধার করে। এরপর সে শিলাকে পাহাড়ি বৈদ্যর কাছে নিয়ে যায়। ওরা গাঁজার সাহায্যেই শিলার চিকিৎসা শুরু। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওই অবস্থায় শিলা তার কল্পনায় রাজুকে দেখে। শিলার কল্পনায় রাজু শিলাকে মোটিভেট করে বলে, ঘাটের নিরীহ লোকদের বাঁচানোর জন্য তোমাকে বাঁচাতে হবে, ঘাটের লোকদেরকে অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করতে হবে। আমরা ঘাটের লোকদের কথা চিন্তা করে বিজনেস শুরু করেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম ঘাটের লোকদের একটা সুন্দর জীবন দিব। আমাদের সেই স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে।
শিলা সেন্সলেস অবস্থায় সব দেখে। তার সেন্স না ফেরায় শিলার বন্ধু টেনশনে পড়ে যায়, কারণ কাস্তারার মৃত্যুর পর কুন্দলা আর চুপ থাকবে না, যে কোনো মূল্যে শিলাকে খুঁজে বের করে হত্যা করবে। তাই শিলার বন্ধু অজ্ঞান অবস্থাতেই শিলাকে নিয়ে বর্ডার পার হওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই নাইটুর লোকেরা সেখানে আসে। শিলাকে দেখে শিলার দিকে যেতে থাকে। শিলার বন্ধু প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু তারা বন্ধুকেও মেরে ফেলে। এরপর শিলাকে মারতে যাবে, তখনই শিলার কল্পনায় আবারও রাজু আসে। রাজু শিলাকে বলে, আমার কাজ এখানে থেমে গেছে, তোমাকে সেখান থেকে শুরু করতে হবে, এর জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে। আর সাথে সাথেই শিলা উঠে দাঁড়ায়। সে একে একে কুন্দলা নাইডুর সমস্ত লোককে হত্যা করে, তবে একজন পালাতে সক্ষম হয়। সে যখন কুন্দলার কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায়, সে রেগে গিয়ে তাকেই হত্যা করে। কুন্দলা সিদ্ধান্ত নেয় সে শিলার ফর্মুলার জন্য বসে থাকবে না, নিজের মতো করে গাঁজা চাষ করে মান্ধানির কনসাইনমেন্ট কমপ্লিট করবে। কুন্দলা মান্ধানির অ্যাসিস্ট্যান্টের সাথে এই ব্যাপারে ডিসকাস করে। অন্যদিকে শিলা রাতের আধারে গ্রামের লোকদের সাথে দেখা করতে চায়। গ্রামের লোকেরা শিলাকে দেখে বলে, নাইটুর লোকেরা পাগলের মতো তোমাকে খুঁজছে, তুমি এই ঘাটে ছেড়ে দূরে কোথাও যাও। শিলা বলে, ঘাটে নয়, আমাদেরকে ঘাটের কাজ অর্থাৎ গাজার কাজ ছাড়তে হবে। গ্রামের লোকের একসাথে বলে উঠে, তুমি পাগল হয়ে গেছো, কাজ ছেড়ে দিলে কুন্দলা নাইডু আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। শিলা বলে, পাগল তোমরা সবাই হয়েছ, জীবিকার তাগিদে তোমরা পাগলের মতো ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ নিজেদেরকে। তোমাদের উচিত এখনই এই কাজ ছেড়ে দেওয়া, এখন না ছাড়লে কখনোই ছাড়তে পারবে না। গ্রামের লোকেরা বলে, রাজু যখন ছেড়ে দিয়েছিল তুমি নিজেই ওকে আবার এখানে নিয়ে এসেছো, অথচ এখন আমাদের ছেড়ে দিতে বলছো। এই কাজ না করলে আমরা না খেয়ে মারা যাব। পরদিন গ্রামের লোকেরা আবারও গাঁজা নিয়ে পাহাড়ে উঠতে শুরু করে, কিন্তু শিলা হাল ছাড়ে না। গ্রামের লোকেরা বাড়ি ফিরলে শিলা আবারও বোঝায়। শিলা গ্রামের লোকদের বোঝায় এই কাজ তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে। ছোট থেকে বাবা মাকে এই কাজ করতে দেখে গ্রামের শিশুরা খারাপ হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে প্রতিদিনই কারো না কারো সন্তানেরও মৃত্যু হচ্ছে, কিন্তু কেউই শিলার কথা শোনে না। এক রাতে দস্যু নামের এক গাঁজা ব্যবসায়ী শিলার সাথে দেখা করে বলে, আমি তোমার পক্ষে, কালকে আমার ছেলেকে হত্যা করেছে আর তুমি হত্যা করেছো কাস্তালকে, তাই আমি তোমার সাথে মিলে কাজ করতে চাই। শিলা বলে, আপনার ছেলেকে মেরেছে গাঁজার বিজনেস, আর সে বিজনেস বন্ধ করতে যাচ্ছি আমি, আমাকে বাধা দিলে আপনাকেও মেরে ফেলব। পরদিন শিলা আবারও গ্রামের লোকদেরকে বোঝায়। শিলা বলে, আমাদের হাতে শক্তি আছে, আমরা চাইলে অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবো। আমাদের সন্তানেরা যদি পড়াশোনা করে বড় হয়ে অনেক সম্মানের কাজ করতে পারবে। শেষ পর্যন্ত গ্রামের লোকেরা শিলার কথা মেনে নেয়। সবাই মিলে শিলার সাথে একত্রিত হয়ে গ্রামের সমস্ত গাঁজার ক্ষেত জ্বালিয়ে দেয়। এসব দেখে কুন্দলা নাইডু রাগে গজগজ করতে থাকে। পরের দিন বিশ্ব গ্রামের একটা হোটেলে খেতে গেলে সেখানে শিলাকে দেখে। পুলিশ টিম তাকে দেখা মাত্র ঘিরে ধরে। বিশ্ব শিলাকে বলে, কি ব্যাপার, নিজে গাঁজার বিজনেস করে এখন গাঁজার বিরুদ্ধে কাজ করছো, কাহিনী কি? শিলা বলে, আপনি নিশ্চয়ই কুন্দলা নাইডুর হয়ে এখানে এসেছেন। আমি আমার গলায় মঙ্গলসূত্র বেঁধেছি, যাতে সবসময় মনে থাকে আমাকে রাজুর হত্যাকারীদের উপর চরম প্রতিশোধ নিতে হবে, কেউ বাধা দিতে আসলে শেষ করে দেব। এখানে আমরা জানতে পারি ওই দিন মান্ধানির বাড়ি থেকে পালানোর সময় নাইডুর লোকেরা যখন শিলাকে হত্যা করার চেষ্টা করে, তখন শিলার বন্ধু নয় বরং বিশ্ব ওদেরকে গুলি করে শিলাকে বাঁচিয়েছে। অন্যদিকে গ্রামের লোকেরা কাজ বন্ধ করে দিলে কুন্দলা নিজে তাদের সাথে কথা বলে। গ্রামের লোকেরা জানিয়ে দেয় তারা এই কাজ করবে না, এতে যদি মৃত্যু হয় হোক। কথা বলাতে কুন্দলা তাদের উপর প্রচণ্ড রেগে গিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করে, এমনকি এক প্রেগনেন্ট মহিলাকেও হত্যা করে ফেলে। সে সময় কুন্দলা বলে, তোমাদের জন্ম হয়েছে গাঁজার কাজ করার জন্য, যদি না করো মরতেই হবে। গ্রামে ফিরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মৃতদেহে দেখে শিলা অবাক হয়ে যায়। সে জানতে পারে যারা জীবিত আছে প্রাণের ভয়ে তারা কুন্দলার সাথে গাঁজার কাজ করতে গেছে। সবাই মিলে গাঁজা নিয়ে পোর্টের দিকে যাচ্ছে। শিলা নিজেও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মুখ ঢেকে লোডিং পয়েন্টে যায়। সেখানেই কুন্দলার এক লোক শিলাকে দেখে। সে কুন্দলাকে কল করে জানিয়ে দেয় শিলা এসেছে। কুন্দলা নিজের লোকদেরকে অ্যালার্ট করে দেয়, কিন্তু ততক্ষণে শিলা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। এসবের মাঝে শিলার বন্ধুরা বিভিন্ন জায়গায় বোম সেট করে ফেলে। কিছুক্ষণ পর কুন্দলা নিজেই লোডিং পয়েন্টে গিয়ে শিলাকে খোঁজে। সে শিলাকে এক প্রকার হুমকি দিয়ে বেরিয়ে আসতে বলে। তখন শিলা কুন্দলার দুজন লোককে হত্যা করে একটা লাঠির মধ্যে গেঁথে উপরে তুলে নিজের অবস্থান জানান দেয়। এরপর শিলা কুন্দলাকে বলে, তুমি বলেছিলে ঘাটিতে যাদের জন্ম হয়েছে গাঁজার কাজ করতে করতেই তাদেরকে মারতে হবে। আজ আমি তোমাকে মারতে এসেছি। গাঁজার বিজনেস করতে করতে তোমার মৃত্যু হবে। কুন্দলার লোকেরা শিলার উপর হামলা করলে শিলা সবাইকে হত্যা করে। তারপর সে সবাইকে বলে, কুন্দলা আমাদের গ্রামটাকে শ্মশানে পরিণত করেছে, নিষ্পাপ শিশুকেও হত্যা করতে দ্বিধাবোধ করেনি। এত কিছুর পরও তোমরা আবার তার কাজ করবে? বিবেক নেই তোমাদের? যেদিন তোমাদের আপনজনের মৃত্যু হবে সেদিন আর কত কুন্দলাদের পাঁচাটা গোলাম হয়ে বাঁচবে। এসব শুনে কুন্দলা বলে, তুমি যতই বড় কথা বলো না কেন, কেউ কান দেবে না, কেউ পিঠ থেকে গাজার বোঝা নামাবে। শিলা বলে, দেখলে তো কুন্দলা তোমাদের সম্পর্কে কী ভাবে। এখনই সময় নিজেদেরকে প্রমাণ করার। প্রমাণ করো তোমরা গোলাম না।
আমরা ঘাঁটির লোক, আমাদের প্রধান কাজ ঘাঁটিকে রক্ষা করা। সাথে সাথে সবাই কাঁধের বোঝা নামিয়ে রাখে। এটা দেখে কুন্দলা তার লোকদের অর্ডার দেয় সবাইকে মেরে ফেলার। শিলাও তার বন্ধুকে ইশারা দেয়। সাথে সাথে শিলার বন্ধুরা বোম ব্লাস্ট শুরু করে। একে একে কুন্দলার গাঁজা ভর্তি সমস্ত কন্টেইনার ব্লাস্ট হয়ে যায়। কুন্দলা ক্ষিপ্ত হয়ে শিলাকে হত্যা করতে চায়। শিলার সাথে কুন্দলার তুমুল লড়াই হয়। গ্রামের লোকেরাও শিলার সাথে কুন্দলার লোকদের মারতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসীদের হাতে কুন্দলার সমস্ত লোকদের মৃত্যু হয়, আর কুন্দলার মৃত্যু হয় শিলার হাতে। শিলা কুন্দলাকে জ্যান্ত অবস্থায় আগুনে ছুড়ে দেয়। এভাবেই সমাপ্তি ঘটে কুন্দলা নামক রাক্ষসের। বাকি যত গাঁজা ছিল বিশ্ব সবকিছু একত্রিত করে জ্বালিয়ে দেয়। যদিও শুরুতে বিশ্ব শিলা এবং রাজুকে ধরতে এসেছিল, কিন্তু বিশ্বর চোখে এখন শিলা একটা লিজেন্ড, তাই সে শিলাকে মন থেকে সম্মান জানায়। ইস্টার্ন ঘাটিতে নতুন এক সূর্যের উদয় হয়। সবাই নতুন করে জীবন শুরু করে, আর এখানেই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।